চান্স না পাওয়া তো সবসময় ফ্রাস্ট্রেটিং, খারাপ লাগে। আমার কাজ আমি তো করেই যাচ্ছি, প্র্যাকটিস করছি। বিসিবির কোনো তালিকাতেই নেই আব্দুর রাজ্জাক। হতাশ হলেও হাল ছাড়ছেন না অভিজ্ঞ এই স্পিনার। প্রাথমিক দলে জায়গা পেয়ে খুশি আলামিন ও সোহাগ গাজী। জিম্বাবুয়ে সফর পেছানোয় পাকিস্তানের সমালোচনায় আইসিসির সাবেক সভাপতি এহসান মানি। কলম্বোতে সাঙ্গাকারার বিদায়ী টেস্টে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত। 16 সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ড্র ভারতের দিল্লিতে। দক্ষিণ এশিয়ার মর্যাদার এই লড়াই শুরু হবে 23 ডিসেম্বর। এবং নারী অধিকার সংস্থার প্রতিবাদে অস্কার পিস্টোরিয়াসের প্যারোলে মুক্তি বাতিল। আগের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় মন্ত্রী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর আর মাঠের বাইরে সেই খেলাধুলা নিয়ে উত্তাপ ছড়ানো গল্প জানতে কতই না আগ্রহ আমাদের। মাঠের খেলাধুলা আর মাঠের বাইরে সেসব গল্প নিয়ে সময় নিয়মিত আয়োজন খেলার সময় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, ঘড়ির কাঁটায় এখন রাত 12টা। সেই 21শে আগস্ট আজ 2004 সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চালানো হয় বর্বর গ্রেনেড হামলা। আইভি রহমান সহ নিহত হন 24 জন। দিবসটি স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চলছে প্রদীপ প্রজ্বলন। সেখানে আছেন আমাদের রিপোর্টার আতিকুর রহমান তমাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তমাল। হ্যাঁ সজল, যেমনটি বলছিলেন আজকে তো সেই ভয়াল 21 আগস্ট। তো দিবসটি স্মরণে কিন্তু ইতিমধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শোক মিছিলের আয়োজন করা হয়েছে। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু যে শোক মিছিলের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন এবং তারা কিন্তু প্রায় 24টি মোমবাতি জ্বালিয়েছেন। আপনি জানেন যে 2004 সালের এই দিনে কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে বর্বর হামলা চালানো হয়, তো সেই হামলার ঘটনা কিন্তু 24 জন নিহত হন। তো সেই কারণে কিন্তু 24 জন কিন্তু 24টি মোমবাতি ধরে আছেন এবং বলা হচ্ছে যে 24 মিনিট তারা এই মোমবাতিগুলো ধরে থাকবেন আর কি। এছাড়াও বলা হচ্ছে যে এই 24টি মোমবাতি দিয়ে সেই শহীদদেরকে তারা স্মরণ করছেন। এবং এছাড়াও আপনি জানেন যে 2004 সালের সেই দিনে কিন্তু যে বর্বর গ্রেনেড হামলা চালানো হয়েছিল, তো সেই হামলায় কিন্তু প্রায় 500-এর মতো নেতাকর্মী আহত হয়েছিলেন। তো সব মিলিয়ে কিন্তু বলা হচ্ছে যে আগামীকাল সকালের কিন্তু এক ধরনের প্রোগ্রাম রয়েছে। এছাড়াও সন্ধ্যার দিকে বিকেলে কিন্তু পিএমের এখানে একটি জনসভা রয়েছে। তো সব মিলিয়ে গিয়েছিল এবং জনসভা থেকে কিন্তু আসলে সেই যে শোকাহত পরিবার বা যারা মারা গেছেন তাদের কিন্তু স্মরণ করা হবে এবং যারা আহত হয়েছেন তাদের কিন্তু স্মরণ করা হবে। তো সব মিলিয়ে কিন্তু দিনভরে এই প্রোগ্রাম রয়েছে এবং আজকে রাত 12টা 1 মিনিট থেকে শুরু হওয়া এই প্রোগ্রামটি চলবে হচ্ছে 24 মিনিট পর্যন্ত। এবং দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন ভয়াবহ 21 আগস্ট আজ 2004 সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলায় 24 জনের প্রাণহানি যে স্মরণ, সেই স্মরণে তারা 24টি মোমবাতি জ্বালিয়ে 24 মিনিট শোক পালন করছেন। আমরা জানি যে আওয়ামী মহিলা লীগের সভাপতি এদিন আইভি রহমান সেদিন আহত হয়েছিলেন। তার দুদিন পরে তিনি অবশ্য মৃত্যুবরণ করেছিলেন। সেই শোক আজও জাতি ভুলতে পারেনি এবং সেই শোকে মুহ্যমান জাতি আজও সেই মানুষগুলোর স্মরণে শোক পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। সকলেই মনে করছেন সেই বিভৎস দিনটির কথা, সেই দুর্বিষহ স্মৃতি আজও অনেকে বয়ে বেড়াচ্ছেন। অনেকেই আহত অবস্থায় রয়েছিলেন যারা সেই সময়ে সেই গ্রেনেডের আঘাতে আহত হয়েছিলেন। অনেকের শরীরে স্প্লিন্টার বিদ্ধ হয়েছিল, সেই স্প্লিন্টার নিয়ে পঙ্গু অবস্থায় অনেকেই দিন যাপন করছেন। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন, তারা তাদের কষ্টের কথাগুলো জানিয়েছেন। আজকের দিনটি তাদের জীবনের জন্য যে কত বড় কষ্ট এনে দিয়েছে সেটি তারা প্রকাশ করেছেন। সব কিছু মিলিয়ে আজকের দিনটি আমাদের জাতির জন্য কতটা শোকের, কতটা দুঃখজনক সেটি অবশ্যই আর বলার অপেক্ষা রাখে না। এবং সেই জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন, আজ বাঙালি জাতি সেই দিনটিকে স্মরণ করছে 24 মিনিট নীরবতার মাধ্যমে।
সবকিছু মিলিয়ে আসলে এই দিনটিকে স্মরণ করার জন্যই বাঙালি জাতি এই শোকাবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং সেই উদ্যোগটি নিচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম সেই শোকাবহ স্মরণীয় মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য বা সেটার প্রতি সেই 24 জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে জড়ো হওয়া মানুষগুলোর সম্মান প্রদর্শনের অংশ বিশেষ। দর্শক, আমরা চলে যাচ্ছি আবার আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়ে। কমাস আগেও জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি, কিন্তু হঠাৎ জাতীয় দলে তো বটেই, নেই বিসিবির কোনো তালিকাতেও। এতে দারুণ হতাশ বাংলাদেশের হয়ে সর্বপ্রথম ওয়ানডেতে 200 উইকেট শিকারী আব্দুর রাজ্জাক। তবে কষ্টটাকে বুকে চাপা রেখে একটা লক্ষ্য আবারও নিজেকে প্রমাণ করেই ফিরবেন স্বপ্নের দুয়ারে। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক, টাইগারদের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি 5 উইকেট শিকারও তার। বলা হচ্ছে খুলনার স্পিনার আব্দুর রাজ্জাকের কথা। একটা সময় ছিল যখন বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এই বাহাতি স্পিনার। টাইগারদের অনেক উত্থান পতনের সাক্ষীও ছিলেন তিনি, কিন্তু মুদ্রার উল্টোপিঠটাও দেখা হয়ে গেছে এই হ্যাটট্রিক ম্যানের। 1 বছর হলো জাতীয় দলের বাইরে রাজ্জাক। গেল জুনে শুরু হওয়া হাই পারফরমেন্স ইউনিটে ছিলেন না। এবার জাতীয় ও এ দলের জন্য 27 জনের কন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াডেও নেই। যতই দিন যাচ্ছে জাতীয় দলে ফেরার স্বপ্নটাও ফিকে হতে চলেছে, তাই হতাশাও আঁকড়ে ধরেছে বেশ। সবকিছু প্রত্যাশিত, যেটা হয় সেটাই আমি মেনে নেই। নর্মাল ব্যাপার আমার কাছে, আমি অ্যাবনর্মাল কোনো কিছু আর মনে হয় না। এখন আস্তে আস্তে সেট হয়ে গেছে। টিমে চান্স না পাওয়া তো সবসময় ফ্রাস্ট্রেটিং, খারাপ লাগে যে আসলে খেলছি এক সময়, এখন খেলতে পারছি না বা থাকতে পারছি না, বা টিম ভালো করছে তার পার্ট হতে পারছি না, বা এটা ও সবসময় খারাপ লাগে একটা প্লেয়ারের জন্য। এটা ভালো কোনো টেস্ট না। তবে হাল ছাড়ছেন না টাইগারদের হয়ে 274টি আন্তর্জাতিক উইকেটের মালিক এই স্পিনার। বয়স 33 হয়ে গেলেও এখনো জাতীয় দলে ফেরার ব্যাপারে প্রত্যয়ী তিনি। নির্বাচকরা আশ্বাস দিয়েছেন, তাই তো বিসিবির কোনো পরিকল্পনা না থাকলেও নিজের মতো করেই ফিটনেস নিয়ে কাজ করছেন। আমি আসলে কাম ব্যাক করার কথা কিছু বলবো না, আমার কাজ আমি তো করেই যাচ্ছি, প্র্যাকটিস করছি। তারপরে যে সামনে যেসব খেলা আছে চেষ্টা করবো ভালো খেলা। ওনারা যেহেতু একবার বলছে যে হ্যাঁ না মাথায়, তারপরে আমার সঙ্গে আর ওনাদের কথা হয়নি তেমন একটা। তো এখন দেখা যাক কি হয়, আমি আমার কাজটা করতে থাকি। যদিও বল হাতে বরাবরই পারফর্ম করে যাচ্ছেন রাজ্জাক। সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। তবে টিম ম্যানেজমেন্ট বরাবরই তার ফিল্ডিং নিয়ে প্রশ্ন তুলেছে, যদিও রাজ্জাকের এ ব্যাপারটি অজানা। যদি সেটা ল্যাকিংস থেকে থাকে আমাকে বলা হলে আমি চেষ্টা করব সেটা সেইভাবে করার। এর আগেও বেশ কবার দল থেকে বাদ পড়েছেন, কিন্তু আবারও ঠিকই দলে ফিরেছেন এই লড়াকু ক্রিকেটার। তাই তো সাফ জানিয়ে দিয়েছেন এখনই ক্রিকেটকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই অভিজ্ঞ এই স্পিনারের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দল বা বাংলাদেশ এ দল নয়, এই মুহূর্তে কন্ডিশনিং ক্যাম্পে সবার আগে নিজেকে শতভাগ ফিট করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন 27 সদস্যের দলে ডাক পাওয়া স্পিনার সোহাগ গাজী ও পেসার আলামিন হোসেন। তবে কন্ডিশনিং ক্যাম্প থেকে টাইগার স্কোয়াডে সুযোগ না পেলেও দুজনেরই টার্গেট ঘরোয়া লিগে পারফর্ম করে নিজেকে প্রমাণ করা। মূলত সেখান থেকেই নির্বাচকদের নজর কাড়তে চান প্রায় বছর খানেক ধরে টেস্ট দলের বাইরে থাকা আলামিন ও সোহাগ গাজী। অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে এবছর বিশ্বকাপের মঞ্চ থেকে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরত পাঠানো হয়েছিল পেসার আলামিনকে। এরপর গেল 3টি হোম সিরিজে জাতীয় দলে আর ডাক পাননি এই পেসার। তবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সিরিজ ও এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে ঘোষিত 27 সদস্যের কন্ডিশনিং ক্যাম্প দলে অবশেষে ডাক পেয়েছেন ঝিনাইদহের ক্রিকেটার। এছাড়াও প্রাথমিক এই স্কোয়াডে রাখা হয়েছে বছরখানেক ধরে দেশের হয়ে টেস্ট না খেলা স্পিনার সোহাগ গাজীকেও, আর সুযোগ পেয়ে তাই সন্তুষ্টও তারা। লাস্ট 1 বছর আর কি মানে দলে ঢুকতে পারিনি, তবে প্রাথমিক দলে ডাক পাওয়াতে আমি নিজেও খুব আর কি আনন্দিত, কারণ কাজ করতেছি, কাজ করার ফল যদি না পাওয়া যায় তাহলে কাজ করার প্রতি অনেক হারায় যায়। আমার জন্য আর একটু ভালো হয়েছে যে এরকম একটা কন্ডিশনিং ক্যাম্পে নেওয়া হয়েছে। সেখানে এখন আমার ফিটনেসটা ওইখানে আর কি আর একটু ঠিক করার জন্য আর কি একটা ওয়ে হলো। একটু হলেও বুঝি যে ইন্টারন্যাশনালে কোন কোন জায়গাটা স্ট্রং করলে হয়তো বা ইন্টারন্যাশনালে ইজি হয়, তো ওই জায়গাগুলো আবার নিয়ে কাজ করব। এদিকে প্রাথমিক দলে ডাক পেলেও আলামিন ও সোহাগ গাজী জানেন না কোন স্কোয়াডে রাখা হবে তাদের, জাতীয় দল নাকি এ দলে। তবে এসব নিয়ে কিছুই ভাবছেন না তারাও, দুজনেরই লক্ষ্য আগে নিজেকে ফিট করা। মেন যে কাজটা হবে আপনার হচ্ছে যে আমাদের খুব সম্ভবত যে কদিন ফিটনেস হবে ব্যাটিং বোলিং এটার উপর মনোযোগ দেওয়া, যে এক্সেপশনাল মানে কিছু করে দেখানো, যাতে হচ্ছে টিম ম্যানেজমেন্ট আমার প্রতি আর কি খুশি হয়। তো আসলে আমি এ টিম বা ন্যাশনাল টিম নিয়ে খুব একটা বেশি উদ্বিগ্ন না। এখন কম্পিটিশনটা অনেক বেশি, সো নিজের
মানে বুঝতে পারতেছি যে হার্ড ওয়ার্ক যত করব অত আমার জন্য আরো ইজি হবে। এই টিম ন্যাশনাল টিম সেটা সম্পূর্ণ আমার হাতে না, বাট এটা হলো সম্পূর্ণ সিলেক্টরের হাতে, বোর্ডের হাতে। বাট আমার চেষ্টা থাকবে যে আমি আমার ফিটনেসটা নিয়ে কাজ করে আমি তৈরি হব ডোমেস্টিকের জন্য। গত 1 বছর ধরে ক্রিকেট মাঠের বাইরে এ দুজনের উপর দিয়ে বয়ে গেছে অনেক ধকল, যার ফলে মাঠের পাশাপাশি বাইরেও তারা এখন অনেক পরিণত বলে জানান সোহাগ গাজী ও আলামিন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। কলম্বোতে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে ভারত। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে 6 উইকেটে 319 রান সংগ্রহ করেছে ভারত। এর আগে প্রথম টেস্ট জিতে 1-0 সিরিজে লিড নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। তাই ওভালের প্রি সারা স্টেডিয়ামে সিরিজে সমতা আনার লক্ষ্যে টস জিতে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়ে সফররত ভারত। দলীয় 12 রানে মুরালি বিজয় ও আজিঙ্কা রাহানের উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে 164 রান যোগ করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। তবে জুটি ভাঙেন যখন অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত 78 রানে আউট হন। এরপর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানো ওপেনার রাহুল তার ইনিংসটাকে সমৃদ্ধ করতে পারেননি। ব্যক্তিগত 108 রানে আউট হন তিনি। এরপর রোহিত শর্মাও দারুণ কিছুর আভাস দেন, তবে 79 রানে আউট হন তিনি। আর স্টুয়ার্ট বিনি ফেরেন 10 রানে। ঋদ্ধিমান সাহা 19 রান নিয়ে অপরাজিত আছেন। খেলার সময়ে আরো যা দেখবেন, এবার ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো কলকাতার থেকে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল শেখ জামাল। ম্যাচ অনুষ্ঠিত হবে 20 সেপ্টেম্বর। এবং প্রথমবারের মতো এসএ গেমসে অংশ নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। সফল হতে বদ্ধপরিকর খেলোয়াড়রা। আবারও বিশ্ব ক্রিকেটে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে পাকিস্তানি ক্রিকেট। আগামী 1 সেপ্টেম্বর শাস্তির মেয়াদ শেষ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন 3 পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। এদিকে পাকিস্তানের জিম্বাবুয়ে সফর পিছিয়ে যাওয়ায় সেটি নিয়ে সমালোচনা করেছেন আইসিসির সাবেক সভাপতি এহসান মানি। পাশাপাশি দেশটির সাবেক পেসার শোয়েব আখতার কিছু ইতিবাচক মন্তব্য করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার সচিন ও দ্রাবিড়কে নিয়ে। এসব খবরের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। মাঠের খেলার চেয়ে যেন মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের ক্রিকেট হয়েছে আলোচিত ও সমালোচিত। এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় একঘরে অবস্থায় রয়েছে দেশটির ক্রিকেট। জিম্বাবুয়ে তাদের দেশে খেলে গেলেও টেস্ট খেলুড়ে বড় দলগুলো এখনো পাকিস্তান সফর থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিয়েছে। জিম্বাবুয়ে পাকিস্তানে এসে খেলে যাওয়ার পর আগস্ট ও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়েতে ফিরতি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল পাকিস্তানের, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সেটি না করায় এবার বেজায় চটেছেন দেশটির অন্যতম ক্রিকেট ব্যক্তিত্ব ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাবেক সভাপতি এহসান মানি। যুক্তি দিয়ে তিনি মন্তব্য করেছেন, ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে থাকায় যত বেশি সম্ভব ম্যাচ খেলে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির ওপর জোর দেওয়া উচিত পিসিবির। আর এ কারণে জিম্বাবুয়েতে ওয়েস্ট ইন্ডিজকে সাথে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে না পারার দায়ভারটা পিসিবি কর্মকর্তাদের ব্যর্থতা হিসেবেই উল্লেখ করেন তিনি। অন্যদিকে ফিক্সিং কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত পাকিস্তানি 3 ক্রিকেটারের মধ্যে মোহাম্মদ আমিরের শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়া 2011 সালে 5 বছরের জন্য নিষিদ্ধ হওয়া সালমান বাট ও মোহাম্মদ আসিফের শাস্তির মেয়াদও শেষ হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর। ইংল্যান্ডে ফিক্সিং এর জন্য তাদের জেলও খাটতে হয়েছে। সবকিছু শেষ করে এবার মাঠে ফেরার লড়াইয়ে মনোযোগ দেবেন তারা। আর মাঠে ফিরতে আইসিসি ও পিসিবির সব শর্তই তারা মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। এদিকে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন সচিন টেন্ডুলকারের চেয়ে রাহুল দ্রাবিড়কেই তার কাছে সবচেয়ে বেশি বিপজ্জনক ব্যাটসম্যান বলে মনে হতো। যদিও রেকর্ডের ইতিহাসে সচিনের সমকক্ষ আর কেউ নেই বলেও স্বীকার করেন তিনি। সেই সাথে তিনি এও মনে করেন দ্রাবিড়ের বিপক্ষে বল করা রীতিমতো দুঃস্বপ্নের, আর ব্যাটসম্যান হিসেবে সচিনের চেয়ে দ্রাবিড়ই তার কাছে এগিয়ে। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। ক্রিকেটের 3 মোড়ল অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। তাই তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ওভাল টেস্ট শুরুর আগে 3 মিনিট নীরবতা কর্মসূচি পালন করেছেন প্রতিবাদকারীরা। অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড বিগ 3 বা 3 মোড়ল নামে পরিচিত এই 3 দেশের ক্রিকেট বোর্ড নিজেদের স্বার্থ সিদ্ধিতে তারা ক্রিকেটের মৃত্যু ঘটিয়েছে। আইসিসি কর্তৃক নিজেদের হাতে নেবার পরই ধ্বংস করে দিচ্ছে ক্রিকেটকে। এরই বিরুদ্ধে ডেথ অফ এ জেন্টলম্যান নামের একটি ডকুমেন্টারি তৈরি করেছে স্যাম কলিন্স ও জ্যারড কিম্বার। এবার এই 2 নির্মাতা সহ হাজারো ক্রিকেট ভক্ত ওভাল টেস্ট শুরুর আগে মাঠের বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তারই অংশ হিসেবে বিগ 3 বিরোধী নানা প্ল্যাকার্ড সহ 3 মিনিটের নীরবতা পালন করা হয়।
এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ইংল্যান্ডের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদ ড্যামিয়ান কলিন্সও। কর্মসূচি শেষে হাউস অব কমন্সের মিডিয়া ও ক্রীড়া বিষয়ক কমিটির এই সদস্য জানান, ক্রিকেটের জন্য তিন মোড়লের আধিপত্য ক্ষতিকর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান জাইলস ক্লার্কের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানান তিনি। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ড্র 16 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। 23 ডিসেম্বর শুরু হয়ে আসরটি শেষ হবে জানুয়ারির 3 তারিখে। আর এবারের আসরটির পৃষ্ঠপোষক হতে পারে ভারতীয় প্রতিষ্ঠান সুজুকি। বৃহস্পতিবার বিষয়গুলো নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল। এদিকে সাফের বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলোতে ফুটবলারদের সঠিক বয়স নির্ধারণ করতে সামনের আসরগুলোতে খেলোয়াড়দের MRI পরীক্ষা করার ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি। নানা কারণে অনিশ্চয়তা ছিল সাফ ফুটবলের 11তম আসর আয়োজনের দিনক্ষণ নিয়ে, কিন্তু গেল এএফসি কংগ্রেসে সাফ সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা বিষয়টি নিয়ে ঐক্যমতে পৌঁছালে চূড়ান্ত হয় আসরের সূচি। সিদ্ধান্ত আসে জুনে নয়, এবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সাফ ফুটবলের পরবর্তী আসর। সাফের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, যারা এখন এই অঞ্চল পরিবর্তন করে নাম লিখিয়েছে মধ্য এশিয়ায়। তারপরও আসছে আসরে অংশ নিতে চায় আফগানরা। সেই হিসেবে 11তম সাফও অনুষ্ঠিত হবে 8টি দল নিয়ে। আর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরে ড্র অনুষ্ঠিত হবে আসছে সেপ্টেম্বরে। অফিসিয়াল ড্র এটা হচ্ছে, ড্র সেরিমনি হচ্ছে দিল্লিতে হবে আগামী মাসে সেপ্টেম্বরের 16 তারিখে, এবং খেলা তো আপনি জানেন ডিসেম্বরের 23 তারিখ থেকে শুরু হচ্ছে। ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ অ্যাজ এ স্পন্সর হিসেবে আমরা শুনেছি যে এবার সুজুকি কাপ নামে হয়তো আসতে পারে সাফ চ্যাম্পিয়নশিপটা এবছর। এদিকে সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপকে সফল আয়োজন হিসেবে দাবি করা হলেও অভিযোগ আছে নির্ধারিত বয়সের বেশি অনেকেই খেলেছেন ভিন্ন ভিন্ন দলের হয়ে। এমন প্রশ্ন অস্বীকার না করে আগামীতে এ ব্যাপারে সচেতন থাকার কথা বললেন সাফের এই কর্মকর্তা। আমাদের এক্সিকিউটিভ কমিটির কাছে আমি প্লেস করবো আর কি, ভবিষ্যতে যদি আন্ডার সাফ 16 কিংবা এই লেভেলের টুর্নামেন্ট হয় 14, 15, 16 এই লেভেলে বিশেষ করে MRIটা ম্যান্ডেটরি করা যায় কিনা। ম্যান্ডেটরি হয়তো এটা একটা এক্সপেন্ডিচার্সের ব্যাপার আছে, তবুও এটা করলে আমার মনে হয় এই যে এজ লেভেলে যে কথাগুলো উঠছে এটা উঠবে না। পাশাপাশি সাফ সদস্যভুক্ত দেশগুলো নিয়ে যে ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের চেষ্টা চলছে তার ইতিবাচক ফলাফল দ্রুতই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আগামী 20 সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপার লিগ ISL এর চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো দা কলকাতার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার শিলিগুড়িতে। গেল বুধবার ভারতীয় এই ক্লাবটির পক্ষ থেকে শেখ জামালকে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানালে তাতে সাড়া দেয় বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। অ্যাথলেটিকো কলকাতা ওদের সঙ্গে খেলার জন্য শিলিগুড়ি মাঠে, তো আমরা বুধবার প্রস্তাবটা পেয়েছি। আমাদের ক্লাব প্রেসিডেন্ট দেশের বাইরে আছে, উনি আমাকে জানিয়ে গেছেন যে আমরা হয়তো যাব, যদি যাই সেটা আমরা 15 তারিখে যাব, 20 তারিখে গিয়ে খেলবো। এবার আন্তর্জাতিক ফুটবলের দলবদলের খবর। ইউরোপিয়ান ঘরোয়া ফুটবলের সবগুলো লিগ ইতিমধ্যে মাঠে গড়িয়েছে, কিন্তু গ্রীষ্মকালীন উইন্ডো এখনো বন্ধ না হয় শেষ মুহূর্তে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য দলবদলে ব্যস্ত রয়েছে খ্যাতনামা ক্লাবগুলো। নিজের ঠিকানা বদল করতে যাচ্ছেন অনেক ফুটবলারই। সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবলের দলবদলের গুঞ্জনের খবরের বিস্তারিত রয়েছে এবারের প্রতিবেদনে। বিশ্ব ফুটবলের জনপ্রিয়তার কাতারে ইউরোপিয়ান ফুটবলের কদর একটু বেশি, তাই সারা বিশ্বের ফুটবল প্রেমীদের নজরটা যেন একটু বেশি থাকে ওই ইউরোপিয়ান ফুটবলের দিকে। কোন কোন ফুটবলার নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন তা জানতে ফুটবল প্রেমীদের চোখ যেন সেদিকটাই আটকে থাকে। আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি দুর্দান্ত স্কিল আর বডি মোশন দিয়ে প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করতে তার জুড়ি মেলা ভার। তাকে নিয়ে অবশ্য এই মৌসুমে টানা হেঁচড়া কম হয়নি, তবে সব আশঙ্কা এবং গুঞ্জনে পানি ঢেলে ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটিতে নতুন ঠিকানা তৈরি করেছেন এই ডিফেন্ডার। 32 মিলিয়ন পাউন্ডে সিটিজেনদের তাঁবুতে গিয়েছেন তিনি। সিটিজেনদের দলে জায়গা পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন 27 বছর বয়সী এই আর্জেন্টাইন ডিফেন্ডার। এদিকে বার্সেলোনার উইঙ্গার পেদ্রোর সাথে চুক্তি করেছে বর্তমান ইংলিশ লিগ চ্যাম্পিয়ন চেলসি। এই স্প্যানিশ ফুটবলারের জন্য ব্লুজরা দাম হাঁকিয়েছিল 21 মিলিয়ন পাউন্ড। তবে 28 বছর বয়সী এই উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেডই ঘাঁটি তৈরি করতে চেয়েছিলেন। 2008 সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত 326টি ম্যাচে 99টি গোল করেছেন পেদ্রো। ঘানার ডিফেন্ডার বাবা রহমানের পর পেদ্রোকে দলে টেনে চেলসি এটাই এ মৌসুমে দ্বিতীয় বড় সাইনিং সম্পন্ন করল।
এদিকে সাউদাম্পটনের উইঙ্গার সাদিও মানেকে খুব মনে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বস ফন হালের। তাই এবার তিনি দলে টানতে চাচ্ছেন সেনেগালের এই ফুটবলারকে। 23 বছর বয়সী এই ফুটবলারের জন্য রেড ডেভিলরা ইতিমধ্যেই 10 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব করেছে। গেল মৌসুমে রেড বুলদের জার্সি গায়ে 32 ম্যাচে 10 গোল করেছিলেন এই উইঙ্গার। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল নিউক্যাসল ইউনাইটেড 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মার্শেইয়ের উইঙ্গার ফ্লোরিয়ান থাউভিনের সাথে। 22 বছর বয়সী এই উইঙ্গারকে দলে পেতে তাদের গুনতে হয়েছে 12 মিলিয়ন পাউন্ড। গেল মৌসুমে মার্শেইয়ের জার্সি গায়ে 81 ম্যাচে 15টি গোল করেছিলেন তিনি। এছাড়াও রেমি কাবেলাকে এই মৌসুমে ধারে নিতে যাচ্ছে নিউক্যাসল। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবার 12তম সাউথ এশিয়ান গেমসের হ্যান্ডবল দলের প্রস্তুতির খবর। শহীদ মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় নারী ও পুরুষ দলের অনুশীলন ক্যাম্প। এর আগে পুরুষ দল এসএ গেমসে অংশ নিলেও নারী দল এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই ক্রীড়া যজ্ঞে। আর তাই বড় আসরে যোগ দেওয়ার সুযোগ পেয়ে দেশের জন্য সফলতা বয়ে আনতে বদ্ধপরিকর নারী সদস্যরা। তবে এক্ষেত্রে গেমস শুরুর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের দাবি তাদের। নিয়ামতুল্লাহ বাবুর রিপোর্ট। 2016-তে ভারতের গৌহাটি ও শিলংয়ে হতে যাওয়া 12তম সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। এর আগে পুরুষ দল ধারাবাহিকভাবে এসএ গেমসে খেললেও এবারই প্রথম নারী হ্যান্ডবল দল অংশ নিতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই ক্রীড়া যজ্ঞে। আর তাই পুরুষ দলের পাশাপাশি এ পর্যন্ত 20 জন নারী সদস্য প্রাথমিক ক্যাম্পে যোগ দিয়েছে। প্রথমবারের মতো এসএ গেমসে খেলার সুযোগ হওয়ায় আনন্দিত নারী দলের সদস্যরা। তবে ভালো ফলাফল পেতে হলে গেমস শুরুর আগে একটি হলেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের দাবি তাদের। আমাদের অনেক সময় আছে, ইনশাল্লাহ আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা একটা ভালো লক্ষ্যে পৌঁছাতে পারবো। ইটস আ গুড অপরচুনিটি টু মানে একটা ভালো পারফরমেন্স করার জন্য বা নিজেদেরকে ডেভেলপ করার জন্য একটা খুবই একটা ভালো অপরচুনিটি, বিকজ ইটস এ লং টাইম প্র্যাকটিস। 6 মান্থ আমরা অনেক লম্বা একটা সময় পেয়েছি। এটা আমাদের জন্য খুবই একটা অনেক একটা গুড সাইন। শুধু প্র্যাকটিস করলেই হবে না, প্র্যাকটিস মানে একটা ম্যাচ খেলা দরকার, রিয়েল অপোনেন্ট। লাইক অন্য কোনো দেশের সাথে যদি প্রিপারেশন ম্যাচ খেলা যায় টুর্নামেন্টের আগে অ্যাটলিস্ট একটা দুটা হলে বেশি ভালো হয়। চেষ্টা থাকবে, আশা থাকবে সাউথ এশিয়ান গেমসে সেকেন্ড ছিলাম সেটা যেমন না হারাই, বরং এর চেয়ে ভালো কিছু করার। ক্যাম্পে ডাক পাওয়া নারী সদস্যদের ফিটনেস নিয়ে কিছুটা সমস্যা থাকলেও দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে বেশ সন্তুষ্ট কোচ। 20 জন পেয়েছি, ছেলেদের 24 জন। মোটামুটি প্র্যাকটিস ভালো চলছে। প্লেয়াররা এখনো ফিটনেসে অনেক দুর্বলতা আছে, এই ফিটনেস কানিয়ে উঠলে ইনশাল্লাহ আমরা ভালো করব। অবশ্যই আশা করছি যে দুইটাই আমরা ফাইনাল খেলবো। 11তম সাউথ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশের পুরুষ হ্যান্ডবল দলের সদস্যরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। গত সোমবার গণমাধ্যমে গুঞ্জন ওঠে প্যারা অলিম্পিক সোনাজয়ী অ্যাথলিট অস্কার পিস্টোরিয়াসের প্যারোলে মুক্তির বিষয়টি। সে অনুসারে শুক্রবারই মুক্তি পাওয়ার কথা ছিল ব্লেড রানার খ্যাত এই অ্যাথলিটের, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে এবার দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় মন্ত্রী মাইকেল মাসুথা জানালেন এখনই মুক্তি পাচ্ছেন না পিস্টোরিয়াস। সেই সাথে মাসুথা জানান পিস্টোরিয়াসের মুক্তির বিষয়ে প্যারোল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা ভিত্তিহীন। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এক প্রতিভাবান যুবক অস্কার পিস্টোরিয়াস। দুপায়ের নিচের অংশ না থাকার পরও যিনি দাপিয়ে বেরিয়েছেন বিশ্বের বড় সব আসরের ট্র্যাক। শুধু প্যারা অলিম্পিকই নয়, অংশ নিয়েছেন 2012 লন্ডন অলিম্পিকেও। তবে বিশ্বজুড়ে যার এত সুনাম, সেই প্যারালিম্পিক সোনাজয়ী পিস্টোরিয়াস একদিন সমালোচনার পাত্র হন ভক্তদের মনে। আর সেটা 2013 সালে বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবী রিভা স্টেনক্যাম্পকে গুলি করে হত্যার দায়ে। এরপরেই আদালতের মুখোমুখি পিস্টোরিয়াস, যেখানে প্রিটোরিয়ার বিচারক অনিচ্ছাকৃত হত্যার দায়ে তাকে শাস্তি হিসেবে দেন 5 বছরের কারাদণ্ড। কিন্তু 5 বছর তো দূরের কথা, 10 মাস কারাভোগের পরেই হঠাৎ গুঞ্জন ওঠে 21 আগস্টে নাকি প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন ব্লেড রানার খ্যাত এই অ্যাথলেট। পায়ের চিকিৎসা ও অলিম্পিকে খেলার কথা বিবেচনা করেই নাকি পিস্টোরিয়াসকে প্যারোলে মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে দেশটির আদালত। এমন খবরে অবশ্য নিজেও খুশি ছিলেন পিস্টোরিয়াস। আমার মনে হয় এই রায়ের মধ্য দিয়ে বিশ্বের শারীরিক প্রতিবন্ধীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া ক্রীড়া জগতের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে। গত কয়েকটি দিন আমার জন্য খুবই দুশ্চিন্তার ছিল, অবশেষে মুক্তি পেতে যাচ্ছি। আমি খুবই খুশি। মুক্তির দিনটি নিশ্চয়ই আমার জীবনের সেরা দিন হয়ে থাকবে। তবে পিস্টোরিয়াসের এই কথাগুলো এখন আর বাস্তবে রূপ পাচ্ছে না, কারণ পিস্টোরিয়াস ও তার পরিবারকে হতাশ করে তাদের স্বপ্নে পানি ঢেলে দিলেন দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় মন্ত্রী মাইকেল মাসুথা।
জানান 21 আগস্টেই মুক্তি পাচ্ছেন না এই প্যারালিম্পিয়ান। মাসুথার মতে বিচার বিভাগীয় প্যারোল বোর্ড পিস্টোরিয়াসের মুক্তির ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক নয়। পিস্টোরিয়াসের মুক্তির বিষয়টি নিয়ে একটি নারী অধিকার সংস্থা প্রতিবাদ করায় পুনরায় বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। যদিও প্যারোল বোর্ডের সিদ্ধান্তের উপর নতুন করে আর কিছুই বলার থাকে না। সেই সাথে নারী অধিকার সংস্থাটিকেও জানিয়ে রাখতে চাই, তারা যেটা চাচ্ছেন আইনে সেটারও কোনো ভিত্তি নেই। তবে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি, পিস্টোরিয়াসের ক্ষেত্রে প্যারোল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা আইন অনুসারে সঠিক নয়। তবে 5 বছরের কারাদণ্ড হোক বা না হোক, সাজার মেয়াদ শেষ হওয়ার আগে পিস্টোরিয়াস মুক্তি পেলেও কোনো ট্র্যাকেই দৌড়ানোর অনুমতি পাবেন না বলে জানায় আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি। ফারজানা মুমু, সময় সংবাদ। এবার দেশের দাবা প্রসঙ্গ। প্রথমবারের মতো আয়োজিত অ্যামেচার রেটিং দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন ময়মনসিংহের অভিক সরকার। সেপ্টেম্বরে ব্রুনাইতে অনুষ্ঠেয় এশিয়ান অ্যামেচার দাবা চ্যাম্পিয়নশিপে পাঠানো হবে এই তরুণ দাবারুকে। বৃহস্পতিবার দাবা ফেডারেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজকরা। রেটিং পয়েন্টে 2000-এর নিচে এমন 156 জন দাবারুকে নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুরু হয় প্রতিযোগিতা। প্রথমবারের মতো আয়োজিত হলেও দেশের দাবা অঙ্গনে বেশ সাড়া ফেলে টুর্নামেন্টটি। সেখানে 7.5 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন অভিক। এছাড়া প্রথম রানার্স আপ জুয়েল খান ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন নাসিরউদ্দিন মাহবুব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক ও ফেডারেশন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। এই টুর্নামেন্টে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে একদিন বড় দাবারু হওয়ার স্বপ্নের কথা জানান বিজয়ীরা। বর্তমানে আমার রেটিং 1987, তো এই টুর্নামেন্টেও রেটিং আমার বৃদ্ধি পেয়েছে। যদি বিদেশের মাটিতেও রেটিং বৃদ্ধি করতে পারে তাহলে তো আরও অনেক ভালো লাগবে। আবার নিয়ে তো টার্গেট সবারই থাকে যে গ্র্যান্ড মাস্টার হওয়ার, আমার ওরকম টার্গেট রয়েছে। এবার টেনিসের খবর। 170 জন প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হচ্ছে জাতীয় জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতার তৃতীয় আসর। আগামী 23 থেকে 27 আগস্ট দিনাজপুর জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই আসর। বৃহস্পতিবার বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। টুর্নামেন্টে ছেলেদের 25টি ও মেয়েদের 17টি দল অংশ নিচ্ছে। ছেলে ও মেয়েদের মোট 6টি ইভেন্ট হবে এই প্রতিযোগিতায়। টুর্নামেন্টের বাজেট, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবং সার্বিক বিষয়ে আলোচনার জন্য ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্মকর্তা ও পৃষ্ঠপোষকরা উপস্থিত ছিলেন। 10 লক্ষ টাকা বাজেটের এই টুর্নামেন্টে কোনো প্রাইজ মানি থাকছে না। তবে 1 নম্বর থেকে 8 নম্বর অবস্থানে থাকা খেলোয়াড়রা সরাসরি জাতীয় সিনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়। শুরু হয়েছে ব্রিজ টুর্নামেন্ট 2015। বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের ব্রিজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন 46 জন প্রতিযোগী। এর মধ্যে ঢাকার প্রতিযোগী আছে 36 জন, বাকি 10 জন এসেছেন বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে। টুর্নামেন্টটি ব্যক্তিগত ও দলগত দুটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় বিজয়ী দলকে দেয়া হবে 80,000 টাকা। 5 দিন ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী 24 আগস্ট। অ্যাথলেটিক্স এবং খেলাকে বাঁচিয়ে রাখতে কোনো অ্যাথলেটেরই উচিত নয় মাদকের মতো প্রতারণার সাহায্য নেওয়া, এমনটি জানান অলিম্পিক সোনাজয়ী অ্যাথলেট উসাইন বোল্ট। বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন জ্যামাইকান এই স্প্রিন্টার। বোল্টের মতে অ্যাথলেটিক্স জগতে বেশ কয়েকদিন ধরেই ডোপিং নিয়ে যে সমালোচনা চলছে তা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখের বিষয়, কারণ কদিন পরই বেইজিংয়ের মাটিতে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বোল্ট জানান অ্যাথলেটিক্সের দুনিয়ায় কেবল তিনি একাই নন, এমন অনেক অ্যাথলেটই আছেন যারা খেলাকে ভালোবেসে ডোপিং এর সাহায্য ছাড়াই ট্র্যাক কাঁপাচ্ছেন। আমি আমার নিজের জন্য দৌড়াই, ভক্তরাও চায় আমি কোনো রকম মাদক ছাড়াই আমার সেরাটা দিয়ে ট্র্যাকে দৌড়াই। আমিও আমার পুরো ক্যারিয়ারে চেষ্টা করেছি একজন সুস্থ ও পরিষ্কার অ্যাথলেট হিসেবে নিজেকে ভক্তদের কাছে তুলে ধরতে। আমার মনে হয় সেটা আমি পেরেছি। আমার মনে হয় অ্যাথলেটিক্সকে বাঁচাতে হলে কোনো অ্যাথলেটেরই উচিত নয় ড্রাগের সাহায্য নিয়ে প্রতারণা করা। আলেজান্দ্রে পাতোকে নিয়ে সংখ্যায় আছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো। কেননা নতুন মৌসুমে এই ফুটবল তারকাকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু ক্লাব। করিন্থিয়াস থেকে 2 বছরের জন্য স্বদেশি ক্লাব সাও পাওলোতে ধারে খেলতে আসেন ব্রাজিলের ফুটবল তারকা পাতো।
আর এ সময় পার করেন নিজ ক্যারিয়ারের সেরা সময়। ক্লাবের হয়ে 35টি ম্যাচ খেলে গোল করেন 18টি। আর এ কারণেই সবার নজরে পড়ে যান এই সাবেক এসি মিলান তারকা। নতুন মৌসুমে 25 বছর বয়সী স্ট্রাইকারকে দলে টানতে চাইছে কুইন্স পার্ক রেঞ্জার্স, টটেনহাম, সান্ডারল্যান্ড, ফিওরেন্তিনা ও উলসবার্গের মতো ক্লাবগুলো। তবে পাতোর মতো খেলোয়াড়কে হারাতে চাইছে না সাও পাওলোর কোচ হুয়ান কার্লোস অসাউরিও। ফরাসি ক্লাব অলিম্পিক মার্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা হোসে মিগুয়েল গঞ্জালেস। সাবেক কোচ মার্সেলো বিয়েলসার আকস্মিক পদত্যাগের পর গঞ্জালেসকে তার স্থলাভিষিক্ত করা হয়। গেল মৌসুমে মার্সেই চতুর্থ স্থান নিয়ে শেষ করে ফ্রেঞ্চ লিগ 1। তবে নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনিং 2 ম্যাচ হারার পর দায় মাথায় নিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ান মার্সেলো। এরপর ক্লাবের দায়িত্ব দেওয়া হয় সাবেক রিয়াল মিডফিল্ডার হোসে মিগুয়েল গঞ্জালেসকে। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস ছেড়ে মার্সেই দায়িত্ব নেবেন সাবেক স্প্যানিশ এই ফুটবলার। চলতি বছরের শুরুতে গঞ্জালেসের অধীনে অলিম্পিয়াকোস গ্রিক কাপ সহ 2টি শিরোপা ঘরে তুলেছে। এর আগে রায়ো ভায়াকানো, রিয়াল মাদ্রিদ বি, গেটাফে এবং সেভিয়ার দায়িত্ব পালন করেছেন এই স্প্যানিশ কোচ। 52 বছর বয়সী গঞ্জালেস নিজের ক্যারিয়ার স্পেনের হয়ে 66টি ম্যাচ খেলেছেন। La grandeza del rival hace que podamos pensar eso. Hemos tenido muchos partidos. এবার টেনিসের খবর। সিনসিনাটি ওপেনে মার্ডি ফিশকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। অন্যদিকে জেরমি চার্ডিকে হারিয়ে রাফায়েল নাদালও পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। আসরের দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের ফিশকে প্রথম সেটে সহজেই কাবু করে ফেলেন বিশ্ব র্যাঙ্কিংয়ে 2 নম্বর থাকা টেনিস তারকা অ্যান্ডি মারে। তবে দ্বিতীয় সেটে ফিশের শক্ত জবাবে খেলা গড়ায় টাই ব্রেকে। তবে শেষ পর্যন্ত 6-4, 7-6 গেমে সেটে ফিশকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছান মারে। এদিকে ফ্রান্সের জেরমি চার্ডিকে 6-3, 6-4 গেমে সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। সম্প্রতি জাপানের নিশিকোরির কাছে হেরে রজার্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে র্যাঙ্কিংয়ে 8 নম্বরে থাকা নাদালকে। তবে সিনসিনাটি আসরের দ্বিতীয় রাউন্ডে 87 মিনিটের দুর্দান্ত খেলায় নিজ ফর্মে ফিরে আসার আভাস দিলেন মারে। এ পর্যায়ে খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টিমে চান্স না পাওয়া তো সবসময় ফ্রাস্ট্রেটিং, খারাপ লাগে। আমার কাজ আমি তো করেই যাচ্ছি, প্র্যাকটিস করছি। বিসিবির কোনো তালিকাতেই নেই আব্দুর রাজ্জাক। হতাশ হলেও হাল ছাড়ছেন না অভিজ্ঞ স্পিনার। প্রাথমিক দলে জায়গা পেয়ে খুশি আলামিন ও সোহাগ গাজী। জিম্বাবুয়ের সফর পেছানোয় পাকিস্তানের সমালোচনায় আইসিসির সাবেক সভাপতি এহসান মানি। কলম্বোতে সাঙ্গাকারার বিদায়ী টেস্টে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে ভারত। 16 সেপ্টেম্বর সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলের ড্র ভারতের দিল্লিতে। দক্ষিণ এশিয়ার মর্যাদার এই লড়াই শুরু হবে 23 ডিসেম্বর। এবং নারী অধিকার সংস্থার প্রতিবাদে অস্কার পিস্টোরিয়াসের প্যারোলে মুক্তি বাতিল। আগের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় মন্ত্রী। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।